আওয়ামী লীগের দ্রুত বিচার বা দৃশ্যমান একটা অংশের বিচার নিশ্চিত করা, এটা আমাদের ফার্স্ট প্রায়োরিটি। আমরা জুলাই পরবর্তী যেমন একটি বাংলাদেশ চেয়েছিলাম, কাঙ্ক্ষিত সেই বাংলাদেশটা তো আমরা এখনো দেখতে পাচ্ছি না তেমন। যে সিইসি বা অন্যান্য সদস্য যারা নির্বাচন কমিশনে রয়েছে, তাদের নির্বাচন পরিচালনার অভিজ্ঞতা নাই। সিরিয়ায় দেখেছেন বিপ্লব হওয়ার পরপরই যিনি ক্ষমতায় এসেছেন তিনি বলছেন 4 বছর। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি দিগন্ত ঈদ স্পেশালে। আপনাদের সাথে আছি আমি যুবরাজ ফয়সাল। ঈদ নিয়ে সাধারণ মানুষের নানা কৌতূহল থাকে। কেমন কাটে রাজনীতিবিদদের ঈদ, কেমন ছিল তাদের শৈশবের ঈদ, এসব বিষয়ে কথা বলবো বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি জেনারেল নূর ইসলাম সাদ্দামের সাথে। সাদ্দাম ভাই, আপনাকে স্বাগত। আপনাকেও ধন্যবাদ। সবাইকে ঈদ মোবারক। আপনার এই যে ঈদ, এবারের ঈদ নিয়ে পরিকল্পনা কি? ঈদ তো প্রতিবারের মতোই কাটে, তবে এবারের তো ঈদটা একটু স্পেশাল। যেমন ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশে স্বাধীনভাবে পরিচয় দিয়ে এলাকায় ঘুরে বেড়ানো, কথা বলা, মানুষের সাথে দেখা করা, যাওয়া, এটা একটু এক্সেপশনাল। কোরবানির ঈদ বরাবরের মতোই বাড়িতে কাটে। পশু দেয়া, মানুষের বাড়িতে যারা রয়েছে আত্মীয় স্বজন সবার বাড়িতে যাওয়া, গোস্ত বিতরণ করা, সহকর্মীদের সাথে দেখা সাক্ষাৎ করা, এগুলোই আমাদের রুটিন ওয়ার্কের মধ্যে থেকেই ঈদ আমরা কাটানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করি। এবং এলাকার যারা প্রভাবশালী যারা রয়েছেন, রাজনীতিবিদ রয়েছেন, প্রশাসনের যারা রয়েছেন, তাদের সাথে দেখা সাক্ষাতের মধ্য দিয়েই আমাদের ঈদ কেটে যায়। আপনি বাংলাদেশের সবচেয়ে বড় ছাত্র সংগঠনের লিডার। এই যে সাধারণ মানুষের সাথে চাহিদা এবং পরিবারের সাথে সময় দেওয়া, এটাকে ব্যালেন্স করেন কিভাবে? এটা একটা কঠিন বিষয়। বাবা মা অবশ্য মাঝে মাঝে খুব রাগ করেন। যেমন আমি যদি বাড়িতে 2 দিন আগেও যাই ঈদের, তো সকালে গিয়ে দেখা করে আবার রাত 12টা বা 1টায় এমন টাইমে বাসায় ঢুকতে হয়। আবার ঈদের দিনও একই অবস্থা, ফজরের নামাজ পড়ে রেডি হয়ে বের হয়ে গেলাম, তো আবার ব্যস্ততা শেষ করে খুব বেশি রাত হয়ে যায় আসতে। তো এই সময় কথা শুনতে হয় যে ঈদ তো এটা ঈদ হইল না, মানে বাসার সাথে ঈদ কাটানো হয় না, অ্যাজ ইউজুয়াল যাই আবার বের হয়ে আসছি, এরকম ঘটনাই বেশি ঘটে। তো স্বাভাবিকভাবেই আমাদের তো রাজনৈতিক কার্যক্রম বা সাংগঠনিক কার্যক্রম থাকার কারণেই অনেক মানুষের প্রত্যাশার সাথে থাকে, তাদের সাথে একটু সাক্ষাৎ করা, দেখা সাক্ষাৎ, ওইটার ব্যাপারেই আমাদের সময় একটা বড় অংশ কেটে যায়। তো তারপরেও ঈদের দিন আমরা যথেষ্ট চেষ্টা করি পরিবারের সাথে একটু সময় কাটানোর জন্য, যতটুকু পারা যায় রাতে হলেও আবার আত্মীয় স্বজনের বাসায় গিয়ে ঈদটা কাটানোর জন্য চেষ্টা করা হয়। একটা বিষয় হচ্ছে ঈদের কি কি খেতে পছন্দ করেন? ঈদে তো যা বাসায় রান্না করে পছন্দের সব আইটেমই রান্না করে, বিশেষ করে ঝাল আইটেমটা ভালো, যেমন চটপটি, এটা খুব স্পেশাল, ভালো লাগে। যে বাসায় যাই আমরা, শহীদের বাসায় গেলে শহীদের মারাও এটা জানে যে ওরা আসলে চটপটি, তারপরে সেমাই, এগুলো খাওয়া দাওয়া করবে, একটু বেশি করেই রান্না করে। গরুর গোশত রান্না করছে, বিশেষ করে কোরবানির ঈদে এটা একেবারে স্পেশাল আইটেম সবার জন্য থাকে। তো সবগুলোই মোটামুটি আলহামদুলিল্লাহ। শহীদি কাফেলা ইসলামী ছাত্র শিবিরের যে এত বড় দায়িত্ব পালন করেন, এই দায়িত্ব পালনকালে এমন কোনো ঈদ করেছেন যেটা খুব বেশি কষ্ট দেয়, যে এই ঈদটা যদি এমন না যে অন্যরকম হতে পারতো, এমন কোনো ঈদের কথা মনে পড়ে কিনা? ঈদগুলো খুব কষ্ট এরকম ঈদ কাটেনি, তবে এমন হয়েছে মাঝে মাঝে যে ঈদের সময়গুলোতে আমাদের কিছু সহকর্মীরা, দায়িত্বশীল যারা, তারা জেলখানায় আছে, জেলখানায় নামাজ পড়েই জেলখানায় গিয়ে তাদের সাথে দেখা করতে হয়েছে, চোখের পানি ফেলে আত্মীয় স্বজন নিয়ে গিয়েছি, তারা অশ্রু ফেলে আবার বিদায় নিতে হয়েছে। আবার আতঙ্কগ্রস্ত ছিলাম যে এই ঈদ পরবর্তী বা ঈদের দিন রাতে বাসায় থাকলে আবার গ্রেপ্তার হতে হয় কিনা, এরকম জাতীয় আতঙ্কের মধ্যে নিজ বাড়িতে না ঘুমিয়ে অন্য জায়গায় ঘুমাতে যাওয়া বা ফ্রিলি মুভমেন্ট করা, ক্যাম্পাসগুলোতে যাওয়া, সবার সাথে দেখা করা, এগুলো তো কখনোই করতে পারি নাই। এগুলো খুব বেশি কষ্টের ছিল। আর আনন্দের তো অনেক ঈদই আমাদের কাটে। বিশেষ করে একটা ঘটনা বেশ মনে পড়ে আমার, কোরবানির ঈদকে কেন্দ্র করে একবার আমাদের তো বিভিন্ন সুধী শুভাকাঙ্ক্ষীরা বিভিন্ন জায়গা থেকে আমাদের জন্য পশু কোরবানির জন্য টাকা প্রেরণ করে বা তারা পশু আমাদেরকে কিনে দেন। আমরা এটা করে আমাদের যারা কোরবানি করতে পারে না, দরিদ্র ফ্যামিলিগুলোতে আমরা এগুলো দেওয়ার চেষ্টা করি, অথবা নিম্ন মধ্যবিত্ত যারা চাইতে পারে না কিন্তু কোরবানিও করে না, এই পরিবারগুলোতেও আমরা আমাদের কোরবানির অংশ পৌঁছে দেওয়ার জন্য চেষ্টা করি। তো একবার ঘটনা ঘটলো যে আমরা সিদ্ধান্ত নিলাম অনেকগুলো ছাগল আসছে, এটা দিতে হবে। তো আমি তো আসলে এই কাজগুলো কখনো করি নাই, পারি না। তো আমরা সিদ্ধান্ত নিলাম কারা এটা করবে। তো আমাদের মধ্যে থেকে এক থানা সভাপতি, তিনি একবার হাত উঠালেন, বললেন ভাই এগুলো কোনো ব্যাপার না, ছাগল নিজেই সব কোরবানি দিয়ে ফেলতে পারবো, 4-5টা, এগুলো কোনো ব্যাপার না। তো
তো আমি খুব আস্থা রেখে তার কাছে এরকম 3-4টা ছাগলের বন্দোবস্ত করে দিলাম যে তুমি 10টার মধ্যে এগুলো সব কেটে কুটে সব রেডি করে ফেলবা। তো আমি তো ওই ভরসায় আসি, নামাজ পড়ে আরেক জায়গায় আমাদের কোরবানি হচ্ছিল, সেখানে সময় কাটিয়ে যখন এখানে আসলাম, আসার পরে আমি দেখছি একটা ছাগল কেবল হচ্ছে কেটে তার এখনো চামড়া ছোলার বন্দোবস্ত চলছে, আরও 3টা ছাগল আস্ত সেখানে দাঁড়িয়ে আছে। আমি বললাম যে কি ঘটনা? তখন সে বললো যে ভাই এটা যে এত কষ্ট আগে বুঝি নাই। আমি বললাম যে তাহলে তুমি এত কনফিডেন্টলি বললা কেন যে সবই আমি করে ফেলতে পারবো, কোনো ব্যাপার না? বলছে ভাই আমি ভাবছি যে মুরগি দিলে যেরকম সহজ তাড়াতাড়ি করা যায়, আমি এগুলার এইভাবে ভাবছি, তো এই জন্য বুঝতে পারিনি। এই যে হাজারো ব্যস্ততার মাঝে রাজনীতিতে এখন সরব আছেন আপনি, সবচেয়ে বড় কথা বাংলাদেশের রাজনীতিতে এখন চ্যালেঞ্জিং একটা মোমেন্ট চলছে বলা চলে জুলাই বিপ্লবের সবচেয়ে বড় স্টক হোল্ডার যদি বলি আমরা ইসলামী ছাত্র শিবিরকে, এবং অগ্রণী ভূমিকা পালন করেছে, তাদের কাছে বর্তমান অবস্থাটা কেমন? আমরা জুলাই পরবর্তী যেমন একটি বাংলাদেশ চেয়েছিলাম, কাঙ্ক্ষিত সেই বাংলাদেশটা তো আমরা গড়তে পারি, এখনো দেখতে পাচ্ছি না তেমন। আমাদের প্রত্যাশার জায়গা অনেক বেশি, হয়তো প্রাপ্তির খাতাটা একেবারে শূন্য না হলেও খুব বেশি ইন্ডিচ হয়েছে এরকম না। তবে আমরা চেয়েছিলাম যে জুলাই পরবর্তী সময়ে প্রতিটা ক্যাম্পাসে একটা চমৎকার এনভায়রনমেন্ট ক্রিয়েট হবে। তো আমরা সেটা কিছুটা দেখতে পেয়েছি, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ছাত্র সংগঠনগুলোর মধ্যে পারস্পরিক কোঅপারেশনের কিছু ঘাটতিও পরিলক্ষিত হচ্ছে। তবে এটা সত্য কথা যে ক্যাম্পাসে পূর্ববর্তী সময়ে আওয়ামী লীগের সময় নিষিদ্ধ ছাত্রলীগ যেভাবে এখানে ফ্যাসিজম কায়েম করছে, একচেটি আধিপত্য বিস্তার করছে, ইভেন কোরবানির পশু মানে গরুর গোশত বিতরণ করার সময় বাধা সৃষ্টি করেছে, এটা হস্তক্ষেপ করেছে প্রশাসন, এগুলো সব কালেকশন করে নিয়ে চলে গেছে, আমাদের স্বাভাবিক বিলি বন্টনও করতে দেয়নি। এরকম তারা তো নানা ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটিয়েছে। 2019 সাল পর্যন্ত আমরা একটা স্ট্যাটিস্টিক্সে দেখেছি, 2016 থেকে 19 সাল পর্যন্ত এদেশে প্রায় 16,000 ঘটনা ঘটেছে ক্যাম্পাস ভায়োলেন্সের ঘটনা। এই ঘটনাগুলোতে অনেক মারা যাওয়ার ঘটনাও ঘটেছে। তো সেই দৃষ্টিকোণ থেকে বর্তমান সময়ে ক্যাম্পাসগুলোতে যথেষ্ট সহাবস্থান, সহনশীল পরিবেশ এখানে বিরাজমান রয়েছে। অনাকাঙ্ক্ষিত কিছু ঘটনা ঘটছে যেটাও আমরা প্রত্যাশা করি না, তবে সেটা কিছুটা ঘটে যাচ্ছে। এটা থেকে প্রতিটা দায়িত্বশীল ছাত্র সংগঠনকেই সচেতনতার সাথে বিরত থাকা উচিত। ক্যাম্পাসে এখন যেটা আমরা খেয়াল করছি যে ছাত্ররা ফার্স্ট ইয়ারে পড়ছে, হল পেয়ে যাচ্ছে, হলে সিট পেয়ে যাচ্ছে। ছাত্রদের সাথে কথা বলছি, তারা প্রচণ্ড রকমের আনন্দিত। জোর করে তাদেরকে গেস্ট রুমের কালচারে অভ্যস্ত করা হচ্ছে না, সেখান থেকে নিয়ে মূল রাজনৈতিক দলের পারপাস সার্ভের জন্য তাদের মিছিল মিটিংয়ে অংশগ্রহণ করতে হচ্ছে না, নেতার পিছনে দৌড়ে দৌড়ে একটা হলের সিট ম্যানেজ করতে হচ্ছে না। এই সিনারিওটা তো আমাদের জন্য কাঙ্ক্ষিত ছিল এবং প্রচণ্ড রকমের আমাদের এটা একটা প্রত্যাশাও ছিল। আলহামদুলিল্লাহ সেই পরিবেশটা আমরা ক্যাম্পাসে দেখতে পাচ্ছি। আমরা আশা করি এইটা কন্টিনিউ হবে। ছাত্রজীবন শেষ হয়ে যাওয়ার সাথে সাথে নিজ উদ্যোগেই সিনিয়র যারা রয়েছে হল ছেড়ে দিবে, জুনিয়র যারা রয়েছে অ্যালোকেশনের মাধ্যমে মেধার ভিত্তিতে এই হলের সিটগুলো বন্টন হবে। এটা আমরা এখন যেটা দেখছি এটার যেন কন্টিনিউটি হয়, এটা আমাদের কাছে অনেক বেশি ভালো লাগার হবে, বা এটা আমাদের প্রত্যাশা, বা জুলাই পরবর্তী এটা আমাদের অনেক বড় একটা প্রাপ্তিও। ফ্যাসিবাদের বিচার, সংস্কার এবং নির্বাচন, এই তিনটার মধ্যে কোনটাকে সবচেয়ে বেশি প্রায়োরিটি দেয় ইসলামী ছাত্র শিবির? আমরা বারবার এই বিষয়টা বলেছি যে আওয়ামী ফ্যাসিবাদের বিচার নিশ্চিত করতে হবে। এই বিচারের দৃশ্যমান অগ্রগতি না হলে যদি নির্বাচন বা অন্যান্য বিষয়গুলো করা হয়, তাহলে এই বিচার ব্যবস্থা বাধাগ্রস্ত হবে এবং এই বিচারগুলোকে লোপাট করে দেওয়ার জন্য যথেষ্ট পরিমাণে উইংসে আওয়ামী ফ্যাসিবাদের দোসররা বসে আছে। সেটা পুলিশ প্রশাসন হোক অথবা অন্য অ্যাডমিনিস্ট্রেশন বা জুডিশিয়ারিতে, সব জায়গাগুলোতে আমরা এটা দেখছি। সুতরাং এই সরকারের আমলেই এই আওয়ামী লীগের দ্রুত বিচার বা দৃশ্যমান একটা অংশের বিচার নিশ্চিত করা, এটা আমাদের ফার্স্ট প্রায়োরিটি। সংস্কারের ব্যাপারে রাজনৈতিক দলগুলোর সাথে ডক্টর ইউনূস সাহেব বা প্রধান উপদেষ্টা বারবার বসার চেষ্টা করছেন। অনেক বিষয়ে তারা একমত হয়েছে, যেগুলোতে একমত হয়েছে দ্রুত সংস্কার কার্যকর করা, যেগুলোতে তারা দ্বিমত হয়েছে কিন্তু জাতির স্বার্থে, দেশের স্বার্থে এই সংস্কারগুলো প্রয়োজন, এই সংস্কারগুলোর ব্যাপারেও ন্যাশনাল কনসেনসাস নেওয়া দরকার, অথবা জনমত জরিপ করারও যদি প্রয়োজন হয় সেটাও করা দরকার। মোট কথা হচ্ছে সুষ্ঠু নির্বাচনের জন্য একটা ক্ষেত্র তৈরি হওয়ার আগে যদি নির্বাচন দিয়ে দেয় বা যত্রতত্র নির্বাচন দিয়ে দেয়, তাহলে আওয়ামী লীগ যেভাবে যত্রতত্র নির্বাচনগুলো করেছে, এর মাধ্যমে একপাক্ষিক সুবিধা সে আর আমি দামি নির্বাচন করেছে, এরকম একটা পরিস্থিতির দিকে আবার এই দেশ যাবে। সুতরাং আমরা বারবার বলছি লেভেল প্লেইং ফিল্ড বা চমৎকার একটা পরিবেশ ঠিক করতে হবে, তাদের বিচারটা নিশ্চিত করতে হবে, প্রয়োজনীয় সংস্কারগুলো শেষ করতে হবে। এবং আমরা আশা করি যে সময়টা সরকার নির্ধারণ করে দিয়েছে, এই সময়ের মধ্যে একটা সময়, সুইটেবল সময় তারা রোডম্যাপ দিয়ে
রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে নির্বাচন দিতে পারবে এবং তারা একটা যুক্তিসঙ্গত সময়ের কথাই বলছে, সেটা ডিসেম্বর থেকে জুনের মধ্যে যেটা বলছে। তো ছাত্র সংগঠন হিসেবে আমাদের প্রত্যাশা হচ্ছে পরিবর্তনটা হোক স্বচ্ছভাবে এবং যারাই নেতৃত্বে যাক বা দেশ গঠন করার জন্য ম্যান্ডেট পাক তারা দেশের কল্যাণেই কাজ করুক এবং এই সংস্কারগুলো যাতে যথাযথভাবে সংসদের মাধ্যমে এই জিনিসগুলো কন্টিনিউ থাকে বা কার্যকর হয়, এটা আমাদের প্রত্যাশা থাকবে। ডক্টর মোহাম্মদ ইউনূস কতটা সফল আপনাদের মানদণ্ডে? সফল এবং ব্যর্থতার মনে হয় না এখনো মেজারমেন্ট করার সময়টা আসছে। তিনি যে সময় আসছেন একটা ভঙ্গুর অর্থনৈতিক ব্যবস্থা ছিল, আমার রিজার্ভের পরিমাণ একেবারেই কমে তলানিতে চলে গিয়েছিল। সেখানে অর্থনৈতিক রাজনৈতিক অবস্থানগুলো বা সামাজিক অবস্থান সামগ্রিক একটা বিপর্যয়ের মধ্য দিয়েই তিনি ক্ষমতা এসেছেন। এ আসার পরেই আমরা দেখেছি এত বেশি দাবি দাবা মানুষের পক্ষ থেকে তোলা হয়েছে এবং সেগুলো হয়তো কিছু ক্ষেত্রে যৌক্তিক, কিছু ক্ষেত্রে মব ক্রিয়েট করা হয়েছে। এগুলো সংশোধন করা এবং দেশে একটা আইন শৃঙ্খলা পরিস্থিতি ফিরিয়ে আনা একটা বিপ্লব পরবর্তী সরকারের জন্য এটা একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। সিরিয়ায় দেখেছেন বিপ্লব হওয়ার পরপরই যিনি ক্ষমতায় এসেছেন তিনি বলছেন 4 বছরের জন্য তিনি ক্ষমতায় একটা ডিক্লেয়ার দিয়েছেন এবং 4 বছরের মধ্যেই সংস্কারগুলো বা প্রয়োজনীয় সকল রদবদলগুলো করে তারপরে তিনি পরবর্তী ফাংশনের দিকে যাবেন। তো আমাদের দেশে ডক্টর ইউনূস তো যে সময় এসেছেন সেই জায়গা থেকে এখন যদি আমি হিসেব করি তাহলে তো কিছুটা হলেও ইমপ্রুভ হয়েছে। কিছু ইন্ডিকেটরে আরও ইমপ্রুভ করার সুযোগ ছিল যদি সরকার আরও বেশি শক্ত হতো এবং প্রশাসন যদি প্যারালালি ডক্টর ইউনূস বা ইন্টারিম গভর্নমেন্টকে সহযোগিতা করতো। আরও ভালো হতো যদি ছাত্র সংগঠনগুলোর সাথে যারা এই আন্দোলনে স্টেক ছিল, আমাদের অনেক ভাইরা শহীদ হয়েছে, অন্যান্য ছাত্র সংগঠনগুলো রাস্তায় দাঁড়িয়ে বুক চিতিয়ে দিয়ে তাদের কর্মীরা জীবন দিয়েছে, কিন্তু আমরা এটা একটু অনেকটা হতাশাব্যঞ্জক। অন্যান্য ছাত্র সংগঠনরাও এই ব্যাপারে আক্ষেপ প্রকাশ করে যে ডক্টর ইউনূস সাহেব আসার পরে ছাত্র সংগঠনগুলোর সাথে যেভাবে বসে কথা শোনা উচিত ছিল, রাজনৈতিক দলকে তিনি প্রায়োরিটি দিয়েছেন কিন্তু কার্যত রাস্তায় আন্দোলন যারা করেছে এই সংগঠনগুলোকে প্রায়োরিটি দিয়ে তরুণদের কথাগুলো যদি তিনি শুনতেন এবং একেবারে তরুণদের মধ্যে একটা ঐক্য যদি প্রতিষ্ঠা করা যেত, একটা সুসংহত ঐক্য যদি ধরে রাখা সম্ভব হতো, তাহলে ইউনূস সাহেবের পক্ষে বা ডক্টর ইউনূসের পক্ষে এটা রাষ্ট্র কাঠামোটা আরও বেশি সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব হতো। তবে আমরা মনে করছি তিনি যতটুকু আগাচ্ছেন কিছু ক্ষেত্রে দুর্বলতা পরিলক্ষিত হচ্ছে। আইন শৃঙ্খলা বাহিনী এখনও কাঠামোগত সংস্কারগুলো বা তাদেরকে ফুল ফাংশনাল করতে পারছেন না। অ্যাডমিনিস্ট্রেশনের সব জায়গাগুলোতে এখনও আওয়ামী দোসরা বসা আছে, ফুল ফাংশনাল সেখানে হচ্ছে না। এই জায়গাগুলোতে বড় ধরনের গ্যাপ পরিলক্ষিত হচ্ছে। সেই জায়গা তিনি অতি দ্রুত রিকভারি করবেন। এই জায়গায় গ্যাপ হলে নির্বাচন দিয়েও কোনো লাভ নাই। একই অবস্থা আমরা মাঠে ময়দানের রাজনীতি মানে অথবা মারামারির এই জিনিসগুলো আবার পুনরাবৃত্তি আমরা দেখতে পাবো। তো আমরা এখন বলতে চাই না বা বলতে পারার মতো এখন সময়ও আসেনি হয়তো ইউনূস সাহেবের সফলতা বা ব্যর্থতার কোন অবস্থানে তিনি আছেন। হয়তো তিনি যাওয়ার পরে বা তার কর্মকাণ্ডগুলো তিনি এখান থেকে লিভ নেওয়ার পরে সেই জিনিসগুলো যাচাই বাছাই করে জনগণই বলতে পারবে যে তিনি কতটা সফল ছিলেন। জাতীয় নির্বাচন আর স্থানীয় সরকার নির্বাচন কোনটাকে প্রথমে দেখতে চান? কোন নির্বাচনটা প্রথমে হলে জনগণের একটা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের জায়গাটা নিশ্চিত হবে, ভোটার অধিকার প্রয়োগ করার জায়গাটা একেবারে স্বপ্নের মতো পূরণ হবে? আমরা শুরু থেকে একটা বিষয়ে সরকারকে বলার চেষ্টা করেছি গণমাধ্যমের মাধ্যমে বা আমাদের নোটিশগুলোর মাধ্যমে, প্রেস রিলিজের মাধ্যমে, যে এই সরকার যারা এখন বর্তমান পরিচালনা করছে, সিইসি বা অন্য সদস্য যারা নির্বাচন কমিশনে রয়েছে, তাদের নির্বাচন পরিচালনার অভিজ্ঞতা নাই। পূর্বের কোনো অভিজ্ঞতা না থাকার কারণে এই নির্বাচনটা স্বচ্ছ করার খাতিরে একটা টেস্ট কেস হওয়া দরকার। পুলিশ তো একেবারেই সেটেলমেন্ট ছিল এখানে আওয়ামী লীগের। তারা যেভাবে লোক রিক্রুটমেন্ট করেছে, যেভাবে নির্বাচনের পরিকল্পনা করেছে, পরপর 3টা নির্বাচন একেবারে পাতানো ডামি নির্বাচন অথবা নিশিরাতের নির্বাচন অথবা কোনো ধরনের পার্টিসিপেশন ছাড়াই 153 জন বিজয়ী হওয়া নির্বাচন এই জাতি দেখেছে। আমি নিজেও কোনোদিন এই বিগত 15 বছরে জাতীয় সংসদের ভোট দিতে পারি নাই বা এখনো পর্যন্ত একবারও দেওয়ার সুযোগটা হয়নি আমাদের। তো সেই জায়গায় জাতীয় ইলেকশন তো একটা ম্যাসিভ পরিমাণে 300 আসনের একটা ইলেকশন, ক্ষমতার রদবদলের একটা ইলেকশন। এর পূর্বে সরকারের যাচাই বাছাই হওয়া উচিত তারা কতটুকু ফিট, প্রশাসন কতটুকু কথা শুনছে এবং বিশৃঙ্খলা তৈরি হলে কতটুকু তারা আসলে এটাকে হ্যান্ডেলিং করতে পারে। সেজন্য ক্ষুদ্র পরিসরে হলেও নির্ধারিত একটা বিভাগের বা একটা অঞ্চলের উপজেলা নির্বাচনটা হয়ে গেলে তার একটা টেস্ট করা সম্ভব হতো। এটা এখনও সুযোগ আছে। সরকার যদি যে নির্ধারিত সময়ের মধ্যে জাতীয় ইলেকশনের কথা বলছে, এর মাঝখানেও একটা স্থানীয় ইলেকশন দিয়ে এইটার পরিবর্তনের মধ্য দিয়ে তাদেরও একটা টেস্ট হয়ে গেল এবং
কোথায় কোথায় লুফলস রয়েছে এই জিনিসগুলো তারা আইডেন্টিফাই করতে পারবে। আমাদের এটা দাবি ছিল বা আমরা এটাই বলতে চাই, সরকারকে ওয়াইজ ডিসিশন নেওয়া উচিত এবং স্থানীয় নির্বাচনের অন্তত একটা স্লটে এই নির্বাচনটা হয়ে গেলে সেটা স্বস্তির কারণ হবে জনগণের, এবং জনগণও বুঝতে পারবে যে আসলে এই সরকার কতটুকু ফিট হয়েছে বা সরকারকে কতটুকু সমর্থন দেওয়া উচিত। জুলাই সনদ এইটা নিয়ে ছাত্র শিবিরের পক্ষ থেকে আপনাদের বার্তাটা কি? জুলাই সনদের ব্যাপারে তো এটা আরও আগে হওয়া উচিত ছিল, কিন্তু আমরা দেখেছি যে এটা নিয়ে এখনো পর্যন্ত গড়িমসি করা হচ্ছে। নির্ধারিত একটা সময় তারা দিয়েছে, সব রাজনৈতিক দলের সাথে আলোচনা করে জুলাই সনদ তারা ঘোষণা করবে। তবে আমরা আশা করি ছাত্র সংগঠনগুলোর সাথে এই ব্যাপারগুলোতে যদি একটু আলোচনা করে, অথবা আমাদের প্রত্যাশা কি, আমরা কি চাই, আমরা যে এই আন্দোলনে যারা এখানে সামনে ছিল সেটা সব ছাত্র সংগঠন, ইসলামী ছাত্র শিবির, ছাত্র দল বা হচ্ছে খেলাফত ছাত্র আন্দোলন বা শাসনতন্ত্র ছাত্র আন্দোলন, অথবা আরও যারা ক্ষুদ্র ক্ষুদ্র বা ছোট বড় যত ছাত্র সংগঠনগুলো রয়েছে, অথবা বিভিন্ন প্ল্যাটফর্ম বৈষম্য বিরোধীতে যারা সামনে কাতারে থেকে আন্দোলন করেছে, এই মানুষগুলো এই ছাত্র সংগঠনের নেতাকর্মীদের কথাগুলো আসলে শোনা উচিত এবং তাদের প্রত্যাশা পূরণ হয়েছে কিনা বা তারা আসলে কেমন জুলাই চার্টারটা দেখতে চায় এই বিষয়ে পরামর্শ সরকারের করা উচিত বলে আমরা মনে করি এবং আমরা আশা করি সরকার সেটা করবে জুলাই ঘোষণাপত্র দেওয়ার আগে, যেহেতু এটা সরকারি দায়িত্ব নিয়েছে এবং এটা একটা বিপ্লব পরবর্তী এই বিপ্লবের একটা বৈধতা। এই ঘোষণাপত্র না দেওয়া হলে পরবর্তী যে কোনো সরকার এসে এখানে যারা বিপ্লবে অংশগ্রহণ করেছে তাদের তো আসলে আর কোনো ওয়ে থাকলো না। এটার যদি রাষ্ট্রীয় বৈধতা না থাকে তাহলে এটা একটা অ্যাক্টিভিজম হিসেবে আইডেন্টিফাই করে অনেক ধরনের নেগেটিভ বিষয় এখানে ঘটতে পারে। সুতরাং আমরা আশা করি খুব দ্রুতই জুলাই চার্টার এটা অংশীজনদের সাথে আলোচনা করে এটা ঘোষণা দিতে পারলেই সবচেয়ে বেশি কল্যাণ হবে। শেষ প্রশ্ন হচ্ছে, বামদের মোড়কে ইসলামী ছাত্র শিবিরের প্রতি আক্রমণ হচ্ছে, বিভিন্ন জায়গায় আন্দোলন হচ্ছে, মোড়কে কি আবার ছাত্রলীগ সেখানে তাদের সাথে সখ্যতা তৈরি করে এটা করছে, এরকম কিছু মনে করেন কিনা আপনি? বামদের মধ্যে একটা বড় অংশ তো ছাত্রলীগের এলাই ছিল বা 14 দলের মধ্যে তারা ছিল। ইভেন বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকেই বাম ব্লকের রাজনীতি একেবারেই প্রমোট করেছে বাকশালকে। সিপিবি সেখানে বাকশাল কায়েম হওয়ার পরে সর্বপ্রথম শেখ মুজিবকে স্বাগত জানিয়েছে, তাদের সাথে অংশগ্রহণ করেছে। ছাত্র ইউনিয়নকে দেখেছি 74 সালে সেখানে তারা স্বাগত মিছিল করেছে ছাত্রলীগের সাথে একত্রিত হয়ে, এবং তার পরবর্তী 13 সালে যে শাহবাগের উত্থান সেখানে যারা নেতৃত্ব দিয়েছে লাকি বা হচ্ছে ইমরান সরকার যারা ছিল, এরা সব হচ্ছে ছাত্র ইউনিয়নের নেতাকর্মী এবং ওইখানে যারা ছিল বাম ব্লকের রাজনীতির সাথে যারা জড়িত। সেখানে তারা কোনো ধরনের বিচার নয়, ডাইরেক্ট আবেদন করলো। তাদের আন্দোলনে মব ক্রিয়েট করার পরে সেখানে সরকার মিডিয়া কাভারেজ দিল, সেখানে সরকার খিচুড়ি রান্নার ব্যবস্থা করলো, সেখানে পুলিশ দিয়ে প্রোটেকশন দিল। এই জিনিসটাকে অনেক বড় করে দেখানো হলো। আইসিটি অ্যাক্ট যেটা ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল গঠন করেছে সেখানে অ্যাক্ট পরিবর্তন করে সেখানে নানা ধরনের বিষয়ের সংস্কার করা হলো। এরপরে একজন মানুষকে যাবজ্জীবন কারাদণ্ড থেকে সেইখান থেকে তার সাজা বাড়িয়ে দেওয়া হলো এবং ধারাবাহিকভাবে ইসলামী ছাত্র শিবিরের প্রথম কেন্দ্রীয় সভাপতি মীর কাসিম আলী মিন্টু, কামারুজ্জামান ভাই, এরপরে জামাত ইসলামের নেতৃবৃন্দ বিশেষ করে আমিরে জামাত আমির মাওলানা মতিউর রহমান নিজামী, আব্দুল কাদের মোল্লা সহ আরও বড় বড় নেতা কর্মী যারা ছিল, জামাতের সেক্রেটারি আলী হাসান, মোহাম্মদ মুজাহিদ, তাদেরকে দেওয়া হলো। এরপরে যাদেরকে দিতে পারলো না জনরোষে পড়ে গেল। সাইদি হুজুরের রায়ের পরে দেখেছেন একদিনেই 100-এর কাছাকাছি মানুষ জীবন দিয়ে দিল। এত ভালোবাসা এই মানুষগুলোর প্রতি ছিল সাধারণ মানুষের। এরপরেও শেখ হাসিনা সেই জায়গা থেকে তারা ফেরত আসে নাই এবং এই শাহবাগের যে ফ্যাসিজমের উত্থান এর পেছনে এই বাম ব্লকের রাজনীতিটাই সবচেয়ে বেশি দায়ী এবং সর্বশেষ রাজনীতির বিরাজনৈতিককরণ বা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনাকে কাজে লাগিয়ে ডিভাইড অ্যান্ড রুলস পলিসি খেলা, এই জিনিসগুলো বামদেরই উত্থান। এখনও আমরা দেখতে পাচ্ছি সেই ছাত্র ইউনিয়ন সক্রিয় অবস্থায় রয়েছে। আদালতের সর্বোচ্চ আদালত যেখানে এটিএম আজহার ভাইকে খালাস দিল এবং আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ এটাকে খালাস দিল। আশ্চর্যজনক বিষয়, তার প্রতিবাদ করে তারা মিছিল করছে, অথচ এটিএম আজহার ভাইকে 14 বছর বিনা কারণে তাকে অ্যালিগেশন দিয়ে কাস্টে কন্ডেম সেলে তাকে রাখা হলো। এত অমানবিক আচরণ করার পরেও
তারা ধৃষ্টতা প্রদর্শন করছে এবং আবার মব ক্রিয়েট করছে, বিভিন্ন জায়গায় আন্দোলন দাঁড় করানোর জন্য চেষ্টা করছে। কিন্তু মানুষ তাদের ফাঁদ বুঝে গেছে এবং তাদের ভেতরে, তাদের মিছিলের মধ্যে আপনি দেখতে পাচ্ছেন ছাত্রলীগের পোস্টেড কর্মীরাও সেখানে অংশগ্রহণ করছে, বিভিন্ন জায়গায় আমরা দেখছি। এই বিষয়গুলোতে আমরা খুবই অডিট যে বাম রাজনীতির ব্যাপারগুলোতে বা যারা এই দেশের ভিতরে একটা বিভাজন তৈরি করতে চায় তাদের ব্যাপারে সরকারকে পদক্ষেপ গ্রহণ করা উচিত এবং শাহবাগে যে অন্যায় মঞ্চস্থ করা হয়েছিল তারও বিচার আমি দাবি করি। আর তাদের এই কর্মকাণ্ড থেকে আমরা আহ্বান জানাবো এই জাতীয় কার্যক্রম থেকে বিরত থাকা উচিত। যদি তারা বিরত না থাকে তাহলে নিষিদ্ধ আওয়ামী লীগের যে পরিণতি হয়েছে, রিউমার ছড়ানো, বিভাজনের রাজনীতি করা, সন্ত্রাসী স্লোগানগুলো দিয়ে মব সৃষ্টি করা, এই কার্যক্রমগুলো ছাত্ররা নিচ্ছে না। দেখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা এই মব ক্রিয়েট করেছে, হলপাড়া থেকে যখন তারা মিছিল নিয়ে গিয়েছে, হল থেকে ভুয়া ভুয়া স্লোগানে তুলোধনী করা হয়েছে তাদেরকে। সুতরাং ছাত্ররা যে তাদেরকে রিজেক্ট করেছে, তাদের এই রাজনীতি যে এখন আর চলছে না, হিংসাত্মক রাজনীতি, এই জিনিসগুলোকে ছাত্ররা লাল কার্ড দেখিয়ে দিয়েছে। এ থেকে তাদেরকে বিরত থাকা উচিত সময় থাকতেই। এটা আমাদের তাদের প্রতি অনুরোধ। তারা সহিংস রাজনীতির পথ পরিহার করে, লাল সন্ত্রাসের রাজনীতি পরিহার করে তারা ভালো রাস্তায় চলে আসুক এবং সহাবস্থানের রাজনীতি করুক, ক্যাম্পাসে তাদের আদর্শ নিয়ে রাজনীতি করুক। ছাত্ররাই সিদ্ধান্ত নেবে কোন আদর্শ তারা গ্রহণ করবে এবং কোনটা তারা রিজেক্ট করবে। সর্বশেষ প্রশ্ন হচ্ছে, আগামী সংসদ ইলেকশনে নির্বাচন করার পরিকল্পনা আছে কিনা? দেখেন, আমাদের তো ইসলামী ছাত্র শিবিরের যারা দায়িত্বশীল থাকে তাদের কেউই কোনো স্তরে নির্বাচন করতে পারে না, বা আমাদের স্বাভাবিক একটা ডিসিশন বা সিদ্ধান্তই হচ্ছে ছাত্র থাকাকালীন সময় রাজনীতিতে অংশগ্রহণ করলে একাডেমিক জায়গাগুলোতে অনেক গ্যাপ হওয়ার সম্ভাবনা থাকে। এই কারণে ইসলামী ছাত্র শিবিরের কোনো স্তরের কোনো নেতাকর্মী বা দায়িত্বশীল নির্বাচনে অংশগ্রহণ করে না। এটা আমাদের স্বাভাবিক পলিসির অংশ আর কি। ভবিষ্যতে পরিকল্পনা আছে কিনা রাজনীতির সাথে? সেটা ভবিষ্যৎ বলে দিবে। তবে রাজনীতিক নির্বাচন করার জন্য আমরা সংগঠন করি, বিষয়টা এরকম না। অন্যান্য ছাত্র সংগঠনে যেটা পরিলক্ষিত হয়, ভবিষ্যতে রাজনীতি করার একটা প্রবণতা থেকেই তারা রাজনীতিতে দীর্ঘ সময় দেয়। ইসলামী ছাত্র শিবির তো এটা আমরা একটা ইনস্টিটিউট বলি, ইনস্টিটিউটে আমরা লোক তৈরি করি, যতটুকু রাজনীতি প্রয়োজনের আলোকে আমরা সরব থাকি এবং সচেতন মানুষ তৈরি করি। কিন্তু কাঠামোগত দিক থেকে ইসলামী ছাত্র শিবির স্বাভাবিকভাবে নিজেকে তৈরি করা এবং ছাত্রদের কল্যাণমুখী কাজগুলোই বেশি করে থাকে। এখান থেকে দায়িত্ব শেষ করার পরে আমার প্রফেশনাল লাইফ বা পরবর্তী সিদ্ধান্ত এটা হয়তো আমরা পরবর্তীতে নিব। তবে এখনই এই বিষয়গুলো নিয়ে বলার মতো কোনো অবস্থা নাই বা এই জাতীয় সিদ্ধান্ত আমরা এখনো, আমার পক্ষ থেকে এখনো নেওয়া হয়নি। আর কিছুদিন পরে আমরা 10 মিলিয়নের ঘরে যাব হচ্ছে নয়া দিগন্ত। এই যে নয়া দিগন্তের এত বড় সাফল্য, এই সাফল্যের জন্য যদি আপনি নয়া দিগন্তের দর্শক শ্রোতাকে কিছু বলতে চান। আলহামদুলিল্লাহ, নয়া দিগন্তের জন্য এটা বড় একটা অ্যাচিভমেন্ট। বা আমরাও দেখেছি আওয়ামী আমলে বা তার পূর্ববর্তী সময়গুলোতেও সত্য সংবাদ প্রচার করার কারণে নয়া দিগন্তকে অনেক আক্রোশের শিকার হতে হয়েছে এবং বস্তুনিষ্ঠ সংবাদ প্রচারের জন্য তাদের অন্যান্য পত্রিকা যেভাবে সরকারের পক্ষ থেকে বিভিন্ন ধরনের বরাদ্দ বা সুযোগ সুবিধা পেত, নয়া দিগন্তকে তা থেকে বঞ্চিত করা হয়েছে। তারপরেও নয়া দিগন্তের একটা ইথিক্সের জায়গা ছিল, সে সত্য প্রচারের ক্ষেত্রে অনমনীয় প্রদর্শনতা করেছে। এক্ষেত্রে সাংবাদিকদের উপরে অনেক আক্রমণও করা হয়েছে, বিভিন্ন সময় আমরা দেখেছি নয়া দিগন্তের। এই বাধা বিপত্তি পেরিয়ে নয়া দিগন্ত তাদের যে সফলতার যাত্রা এবং অনলাইন মাল্টিমিডিয়া এই সেক্টরে তাদের যে ইমপ্রুভমেন্ট, এটা নিঃসন্দেহে আমাদের জন্য অনেক আশার সঞ্চার করে। আমরা মনে করি মুক্ত গণমাধ্যম তৈরি হোক, এই দেশ থেকে ইয়েলো জার্নালিজম চিরতরে বিদায় নিক, সাদাকে সাদা বলা শিখি, আমরা কালোকে কালো বলা শিখি, দেশটাকে গড়ে তুলি। এবং মিডিয়া হচ্ছে এই দেশের একটা গুরুত্বপূর্ণ স্তম্ভ, চতুর্থ স্তম্ভ বলা হয় মিডিয়াকে। সেক্ষেত্রে নয়া দিগন্ত অনবদ্য ভূমিকা রাখছে। আমি তার উত্তরোত্তর সফলতা কামনা করি। আমি আশা করি এই 10 মিলিয়ন ছাড়িয়ে যাবে ইনশাআল্লাহ, অতি অল্প সময়ের মধ্যে আরও ডাবল ফিগারে নয়া দিগন্ত চলে যাবে, এই প্রত্যাশা থাকলো। নয়া দিগন্তের জন্য অনেক অনেক বেশি দোয়া এবং অবারিত ভালোবাসা। সাদ্দাম ভাই, আপনার হাজারো ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় দিয়েছেন, সেজন্য অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আপনাকেও অসংখ্য ধন্যবাদ, দিগন্তকেও অসংখ্য ধন্যবাদ, নয়া দিগন্তকে সাক্ষাৎকার নেওয়ার জন্য। ঈদের শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের সবাইকে, বিশেষ করে দর্শক শ্রোতা যারা দেখছেন তাদের সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আবারও দেখা হবে নতুন কোনো অতিথির সাথে, নতুন কোনো গল্প নিয়ে। সে পর্যন্ত সাথেই থাকুন। ঈদ মোবারক।